প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের সপ্তম অধ্যায়ের সর্বশেষ একটা পর্ব নিয়ে, পর্ব 6 এর আলোচনা নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের এই খতিয়ান রিলেটেড কিছু গাণিতিক সমস্যাবলী। অর্থাৎ এখান থেকে আমাদের যে গাণিতিক সমস্যাবলী নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, খুবই ছোট ছোট কিছু ম্যাথ আমাদের এখানে করতে হবে। সেটাই আমরা দেখব যে কিভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি, কিভাবে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন নং 30। এখানে বলা হচ্ছে সুমন ট্রেডার্স 5% বাট্টায় 30,000 টাকায় পণ্য বিক্রয় করেছে। বিক্রয় জাবেদায় কত টাকা লিপিবদ্ধ হবে? এটা কিছুটা আমাদের জাবেদা রিলেটেড একটা প্রশ্ন, তবে এটা কিন্তু খতিয়ান রিলেটেডও হতে পারে। মানে খতিয়ানের মধ্যে তুমি ঠিক কতটুকু টাকা এন্ট্রি করবে সেটাও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাহলে দেখো, আমি এর পূর্বের যে পর্বগুলো সেগুলোতেই বলেছি যে যখনই আমাদের কোনো কারবারি বাট্টা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, অবশ্যই আমরা সেই কারবারি বাট্টাটাকে মাইনাস করে তারপর ব্যালেন্সটা দেখাবো বা টাকার অঙ্কটা দেখাবো। এখানে যেহেতু 5% বাট্টা বলে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই আমরা সেই বাট্টাটাকে মাইনাস করে তারপর অ্যামাউন্টটা দেখাবো। এটা হোক বিক্রয় জাবেদা হোক ক্রয় জাবেদা, যেখানেই থাকুক না কেন, যখনই আমাদের বাট্টার পরিমাণ বলা থাকবে অবশ্যই আমাদের সেই বাট্টাটা মাইনাস করে তারপর দেখাতে হবে। তাহলে একটু দেখি আমরা এখানে কিভাবে সলভ করতে পারি। এখানে দেখো বলা হয়েছে আমাদের বাট্টার পরিমাণ হচ্ছে 5% আর টোটাল আমরা বিক্রয় করেছি 30,000 টাকা। তাহলে যখন আমরা কোনো বইতে এন্ট্রি করতে যাব, অবশ্যই আমরা এই যে 30,000 টাকা, এই 30,000 টাকা থেকে ওই 5%টাকে মাইনাস করে দিব। তাহলে 5% কিভাবে করতে পারি? দেখো 30,000 এখান থেকে মাইনাস করে দিব 30,000-এর উপরে 5%। তাহলে তুমি যখন ক্যালকুলেটারে 30,000 উপর 5% করবে, দেখবে সেটার অ্যান্সারটা আসছে 1,500 টাকা। তাহলে 30,000 মাইনাস 1,500, এই যে 28,500, এই ঠিক 28,500 টাকাতেই মূলত আমার এই পণ্যটা বিক্রয় করা হয়েছে। এই জন্য এখানে 28,500 টাকা লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 31 নং প্রশ্নে এখানে আমরা একটা সুন্দর চলমান জেড ছক দেখতে পাচ্ছি। প্রশ্নের মধ্যেই একটা চলমান জেড ছক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে উক্ত তথ্য থেকে নগদান হিসাবটির সমাপনী উদ্বৃত্ত কত টাকা সেটা বের করো। দেখো এখানে কিন্তু আমরা ব্যালেন্সের অংশটা পুরোই জিরো পাচ্ছি, মানে ব্যালেন্সটা দেওয়া নেই, শুধুমাত্র প্রথম যেটা সেটাই লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যালেন্স বিডি, যতটুকু আমার ব্যালেন্স ছিল বছরের শুরুতে শুধুমাত্র সেটাই এখানে আছে, বাকিগুলো কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমাদের বাকিগুলো এখন হিসাব করে করে বের করতে হবে। এটা বের করা খুবই ইজি। আমি একটু বলে দিই, ডেবিটগুলো আমরা সাধারণত যোগ করে দিই আর ক্রেডিটগুলো মাইনাস করে দিই। যেহেতু নগদান হিসাবের ব্যালেন্স তৈরি করছি, নগদান হিসাবের ব্যালেন্স সবসময় ডেবিট থাকে, এটা আমরা জানি। তাহলে এই ডেবিট ব্যালেন্সটার সাথে সবগুলো ডেবিট যোগ করে দিব আর সবগুলো ক্রেডিট মাইনাস করে দিব। এটা হবে যোগ, এটা হবে মাইনাস, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এটা যদি তুমি ম্যানুয়ালি একটা করে করতে যাও তাহলে দেখবে সময়টা অনেক বেশি লাগবে। যেহেতু আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমসিকিউতেও কিন্তু এই টাইপের অনেক প্রশ্ন থাকতে পারে। তোমাকে একটা ব্যালেন্স দিয়ে বলতে পারে যে এখানে সমাপনী উদ্বৃত্তটা ঠিক কতটুকু বের করো, তখন তুমি এই শর্টকাট পদ্ধতিতে বের করে ফেলবে। কিভাবে করব আমরা? এই যে এখানে ব্যালেন্স দেওয়া ছিল 20,000 টাকা, তাহলে এটার সাথে ডেবিট ব্যালেন্সগুলো যোগ করে দিব আর ক্রেডিট ব্যালেন্সটা মাইনাস করে দিব, তাহলেই কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা একটু দেখি এখানে কিভাবে করা আছে। এখানে কিন্তু ম্যানুয়ালি সিস্টেমেই করা আছে, মানে এখানে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে সেটা একদম প্রপারলি লিখে দেওয়া হয়েছে। যেমন দেখো ব্যালেন্স বিডি, এটার সাথে সেবা আয় যোগ হবে। সেবা আয় কেন যোগ হলো? কারণ সেবা আয়ের ব্যালেন্সটা ছিল ডেবিট সাইডে। আবার বেতনটা মাইনাস হয়ে যাচ্ছে কেন? কারণ বেতনটা ছিল
ক্রেডিট সাইডে, এটা ক্রেডিট এটা ডেবিট। তাহলে দেখো আবার বিক্রয়টা এখানে যোগ হচ্ছে কারণ বিক্রয়টা ছিল ডেবিট সাইডে, ঠিক আছে। তো এই জন্য দেখো আমি যে কথাটা বলেছি সেটাই এখানে জাস্ট লিখে তারপরে হিসাবগুলো করা হয়েছে। তোমরা যদি নাও লিখে সরাসরি এই টাকার অঙ্কগুলো বসিয়েও করে দাও, এতটুকু করলেও কিন্তু হবে, এটা না করলেও হবে, এটা তোমার পার্সপেকশন। যদি তুমি চাও চাইলে এই অংশটুকু করে দিতে পারো, এটা লিখে দিতে পারো যে কোনটা যোগ করলে কোনটা মাইনাস করলে, আর যদি এটা নাও করো তবুও কিন্তু হবে, এতটুকু অংশ করলেও কিন্তু হবে। কিন্তু সরাসরি এই উত্তরটা বসিয়ে দিলে কিন্তু ভুল হবে। তুমি কিভাবে কোনটা যোগ করেছো কোনটা মাইনাস করেছো এই অঙ্কটা অবশ্যই বসাতে হবে। তাহলে শর্টকাট পদ্ধতি হচ্ছে, যেহেতু আমরা ডেবিট ব্যালেন্সই দেওয়া ছিল তাই ডেবিট ব্যালেন্সের সাথে ডেবিটগুলো যোগ করেছি এবং ক্রেডিট ব্যালেন্সটা মাইনাস করে দিয়েছি। এভাবে আমাদের এই যে 30,000 টাকা, এই 30,000 টাকা হচ্ছে নগদান হিসাবের উদ্বৃত্ত, অথবা এই চলমান যে ছকটার উদ্বৃত্ত দাঁড়াচ্ছে ডেবিট ব্যালেন্স 30,000 টাকা। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি 32 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে জনাব সিরাজ একজন পাইকারি ব্যবসায়ী, সে জুন মাসে সজল ট্রেডার্সের নিকট 1250 টাকা দরে 24 রিম কাগজ বিক্রয় করেন। মানে প্রত্যেক রিমের দাম 1250 টাকা। এখন 1250 টাকা করে টোটাল 24টা রিম সে কাগজ কিনেছে। কারবারি বাট্টা 5%, চালান নং 5, শর্ত দেওয়া আছে 2/10 নিট 20। সজল ট্রেডার্সের কারবারি বাট্টার পরিমাণ কত? শুধুমাত্র কারবারি বাট্টার টাকাটুকু আমাদের বের করতে হবে, বাট্টা মাইনাস করার পরের অংশটুকু দরকার নেই। আচ্ছা, এটা যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমাদের বের করতে হবে এই কাগজের মূল্যটা ঠিক কতটুকু। দেখো বলা হয়েছে 1250 টাকা দরে, 1250 টাকা দরে টোটাল 24টা রিম সে কিনেছে। তাহলে 1250 টাকা করে 24টা রিম যেহেতু কিনেছে, টোটাল অ্যামাউন্ট কতটুকু দাঁড়াচ্ছে এটা প্রথমে আগে আমাদের বের করতে হবে। তাহলে দুইটা গুণ করলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 30,000 টাকা। এখন এই যে 5% বলা হয়েছে এটা কিন্তু এই সম্পূর্ণ মূল্যটার ওপরে, তাহলে সম্পূর্ণ মূল্যটা দাঁড়াচ্ছে 30,000 এবং 30,000-এর ওপরে তুমি যদি 5% করো তাহলে এই যে 1500 টাকা পাচ্ছি এটাই হচ্ছে আমার কারবারি বাট্টার পরিমাণ। কারবারি বাট্টাটা সাধারণত সম্পূর্ণ মূল্যটার ওপরেই ধরতে হয়, ধরার পরে যে অংশটা পাই সেটা আমরা পরবর্তীতে মাইনাস করে দিই, কিন্তু মূল্যটা কিন্তু সম্পূর্ণ মূল্যের ওপরেই, অর্থাৎ বাট্টার মূল্যটা সম্পূর্ণ মূল্যের ওপরেই ধরা হয়। আমরা শুরু করব 33 নং। 33 নং প্রশ্নে বলা হয়েছে মিস্টার সেলিম 2023 সালের 1 জানুয়ারি নগদ 70,000 টাকা এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। জানুয়ারি 1 তারিখে নগদান হিসাবের উদ্বৃত্ত কত হবে? তাহলে দেখো জানুয়ারি 1 তারিখে ব্যবসাটা আরম্ভ করা হয়েছে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে নগদ 70,000 টাকা, আরেকটা হচ্ছে ঋণ 40,000 টাকা। তাহলে নগদ ছিল 70,000 টাকা, মানে এটা নিয়ে স্টার্ট করা হচ্ছে। তাহলে নগদ হচ্ছে, নগদান হিসাব যদি আমরা বলি তাহলে নগদান হিসাব হচ্ছে 70,000 টাকা। আবার দেখো যখন ঋণ নেওয়া হলো ঋণের টাকাটা কিন্তু নগদেই আসে, অথবা এখানে যেহেতু ব্যাংক বা এরকম কোনো কিছু বলা নেই তাহলে এই ঋণটা আমরা ধরে নিব যে নগদেই নেওয়া হয়েছে। ঋণ যখন নেওয়া হয় অবশ্যই নগদ টাকাই কিন্তু আমরা পাই, তাহলে ঋণের টাকাটাও কিন্তু আমরা নগদ হিসেবেই কাউন্ট করব। তাহলে টোটাল আমাদের এই নগদান হিসাবের উদ্বৃত্ত দাঁড়াচ্ছে দুইটার যোগফল। তাহলে 70,000 যোগ 40,000 টোটাল আমাদের নগদান হিসাবের উদ্বৃত্ত। অবশ্যই এটা ডেবিট হবে কারণ নগদ এটা নিজেই একটা ডেবিট, আর যখন আমরা ঋণের টাকাটা পাচ্ছি আমাদের নগদান হিসাবটা বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য দুইটাই আমাদের ডেবিট ব্যালেন্স হয়ে যাবে। ডেবিট ব্যালেন্সে দাঁড়াচ্ছে
1,10,000 টাকা। যেহেতু দুইটার যোগফল তাই 1,10,000 টাকা, এটা হচ্ছে আমার নগদান হিসাবের উদ্বৃত্ত। এখানে যদি মূলধন হিসাব বের করতে বলতো তাহলে কিন্তু আবার বিষয়টা অন্যরকম দাঁড়াতো। যেহেতু নগদান হিসাবের উদ্বৃত্ত বলা হয়েছে তাই দুইটাই আমরা যোগ করে দেখিয়ে দিয়েছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 34 নং প্রশ্ন বলা হচ্ছে মেঘনা গ্রুপ প্রতিটি 4,000 টাকা দরে 80টি ফ্যান লাইট অর্ডার মোতাবেক ফ্রেশ গ্রুপকে সরবরাহ করে। দেখো প্রত্যেকটা 4,000 টাকা করে টোটাল 80টা ফ্যান লাইট অর্ডার করেছে। 4,000 টাকা করে টোটাল 80টা ফ্যান লাইট। কারবারি বাট্টা 10%। ঠিক এরকম অঙ্কই কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি। তাহলে দুইটা গুণ করে আগে প্রথমে আমাদের মূল্যটা বের করতে হবে যে ফ্যান লাইটের মূল্যটা ঠিক কতটুকু দাঁড়াচ্ছে, মোট মূল্য। তাহলে দুইটা গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 3,32,000। এখন দেখো এই যে বাট্টার পরিমাণ এটা কিন্তু সম্পূর্ণ মূল্যের ওপরেই আমাদের 10% করতে হবে। তাহলে সম্পূর্ণ মূল্য হচ্ছে এই যে 4,000 গুণ 80 অর্থাৎ 3,20,000 টাকা। এবং এই 3,20,000 টাকার ওপরে যদি আমরা 10% করি তাহলে আমরা বাট্টার পরিমাণটা পাবো। তাহলে এটার সাথে 10% করলে আমরা বাট্টা পাচ্ছি 32,000 টাকা। এখন দুইটা মাইনাস করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব যে সাধারণ খতিয়ানে আমাদের কত টাকা লিখতে হবে। সবসময় বলছি আমি যে সাধারণ খতিয়ান হোক, বিক্রয় জাবেদা হোক, যেখানেই হোক না কেন সব জায়গায় কারবারি বাট্টার পরিমাণ মাইনাস করে তারপর আমাদের এন্ট্রিটা করতে হবে। এখানেও সেম বিষয়, কারবারি বাট্টা মাইনাস করে তারপরে যে আমরা ফাইনালি যে অ্যান্সারটা পাচ্ছি এটাকেই আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এরপর চলে যাচ্ছি 35 নং প্রশ্নে। মিস্টার রাকিব তার ব্যবসার জন্য নগদে পণ্য ক্রয় করেন 40,000 টাকা এবং ধারে পণ্য ক্রয় করেন 70,000 টাকা এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মালিক কর্তৃক পণ্য উত্তোলন 8,000 টাকা। উপরিউক্ত তথ্য অনুযায়ী ক্রয় হিসাবের জের কত? দেখো এখানে যতগুলো ইনফরমেশন আছে সেগুলো থেকে আমাদের শুধুমাত্র ক্রয় হিসাবের জের মানে ক্রয় হিসাবের ব্যালেন্সটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের খুঁজতে হবে এখানে কি কি ক্রয় আছে। প্রথমে বলেছে যে ব্যবসায়ের জন্য নগদে পণ্য ক্রয় করেছে 40,000 টাকা, তারপরে আবার ধারে পণ্য ক্রয় করেছে 70,000 টাকা। তাহলে দেখো দুইটাই কিন্তু ক্রয়। এখন লাস্ট ওয়ানে যেটা বলছে যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, আমরা একটু মনে করার চেষ্টা করব যখনই পণ্য উত্তোলন করি, পণ্য উত্তোলন করলে আমাদের জাবেদা দ্বারায় উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব হয়ে যায় ক্রেডিট। যেহেতু পণ্য নামে আমরা কখনো কোনো হিসাব খুলতে পারি না, এই জন্য পণ্য উত্তোলন করার জন্য আমরা ক্রয় হিসাবটাকে ক্রেডিট করে দিব। যেহেতু পণ্যটা কমে যাচ্ছে এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে। তাহলে দেখো যখন পণ্য ক্রয় করি তখন ক্রয় হিসাব ডেবিট হয়, এখানেও ধারে পণ্য ক্রয় করলেও ক্রয় হিসাব ডেবিট হয়। তাহলে দুইটা ডেবিট আমরা যোগ করে দেব এবং যেহেতু পণ্য উত্তোলন করলে আমার ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে যাচ্ছে তাহলে ক্রেডিটের এই 8,000 টাকাটা আমরা বিয়োগ করে দিব। তাহলেই কিন্তু আমাদের হিসাবের জেরটা চলে আসবে। তাহলে দেখো দুইটা ক্রয় আমরা যোগ করে দিচ্ছি 40,000 যোগ 70,000 এবং পণ্য উত্তোলনটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে এই যে 1,02,000 টাকা এটাই হচ্ছে আমার ক্রয় হিসাবের জন্য উদ্ধৃত বা ক্রয় হিসাবের জের। তারপর চলে যাচ্ছি 36 নং প্রশ্ন। শিহাব এন্টারপ্রাইজ 2024 সালের মার্চ মাসের 20 তারিখে রেহানা ট্রেডার্সের নিকট প্রতি কেজি 120 টাকা দরে 400 কেজি ডাল বিক্রয় করেন। দেখো প্রত্যেকটা কেজির দাম হচ্ছে 120 টাকা এবং টোটাল 400 কেজি ডাল বিক্রয় করা হয়েছে। তারপর আবার প্যাকিং খরচ আছে 300 টাকা। কারবারি বাট্টা 10%, চালান নং 701।
উক্ত তথ্য থেকে রেহানা ট্রেডার্সের কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, গত যে পর্ব সেই পর্বে আমি বলেছি কারবারি বাট্টার মধ্যে কখনো আমাদের প্যাকিং খরচটা আসবে না। প্যাকিং খরচ হচ্ছে পরবর্তীতে, কারবারি বাট্টা মাইনাস করার পরে যে অ্যামাউন্ট থাকে সেটার সাথে প্যাকিং খরচ, বহন খরচ, এই আনুষঙ্গিক খরচগুলো যোগ করে দিতে হয়। যেহেতু এখানে আমাদের শুধুমাত্র কারবারি বাট্টার টাকার পরিমাণটা কতটুকু সেটা বের করতে বলা হয়েছে, এখানে আমরা প্যাকিং খরচটা যোগ করব না, প্যাকিং খরচ যোগ করব সবার শেষে, বা এখানে অ্যাকচুয়ালি আমাদের প্যাকিং খরচটা কোনো কাজে আসবে না, এটা জাস্ট কনফিউজড করার জন্য ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে মনে রাখবো যে কত টাকা দরে এবং টোটাল কত কেজি কেনা হয়েছে সেটা প্রথমে আমরা আগে নির্ণয় করব। এই যে 120 গুণ 400, এইটুকুই হচ্ছে আমাদের ডালের মোট মূল্য। এই ডালের মোট মূল্য থেকে আমরা পরবর্তীতে যদি 10% করি, এই ডালের মোট মূল্যের সাথে 10% করলে আমরা মূলত কারবারি বাট্টাটা পেয়ে যাব। এখানে আর আমাদের পরবর্তী মূল্যটা জানতে চাওয়া হয়নি, শুধু বাট্টার টাকার পরিমাণটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে 120 গুণ 400 দিলে আমরা এই যে 48,000 টাকা পাচ্ছি, এটা হচ্ছে ডালের মূল্য। ডালের মূল্যটা দাঁড়াচ্ছে 48,000 টাকা, এবং এই 48,000-এর ওপরে যদি আমরা 10% করি, কারবারি বাট্টা 10% করি, তাহলে 4,800। এই এতটুকুই হচ্ছে আমার কারবারি বাট্টার পরিমাণ। এখানে কখনোই প্যাকিং খরচ যোগ হবে না, প্যাকিং খরচ সবার লাস্টে যোগ হবে। যদি আমার জানতে চাওয়া হয় যে নিট বিক্রয় বা নিট ক্রয়ের পরিমাণ কতটুকু, তখন আমরা প্যাকিং খরচটা যোগ করে দেব। এখন আমরা চলে যাচ্ছি এই পর্বের সর্বশেষ প্রশ্ন, 37 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে জনাব ফুয়াদ একজন খুচরা ব্যবসায়ী, 2023 সালের মে মাসের 1 তারিখে তার দোকানের সাইনবোর্ড এবং ব্যানার বাবদ 11,000 টাকা এবং প্রচার প্রচারণা বাবদ 4,000 টাকা খরচ করেন। উক্ত তথ্যের ভিত্তিতে টি ছকে বিজ্ঞাপন হিসাবটি প্রস্তুত করো। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে যে 1 তারিখেই সে দুইটা কাজ করেছে, একটা হচ্ছে সাইনবোর্ড আর ব্যানার দিয়েছে, আবার প্রচার প্রচারণা বাবদ 4,000 টাকা খরচ করেছে। দেখো, সাইনবোর্ড হোক, ব্যানার হোক, প্রচার প্রচারণা যাই হোক না কেন, সবই হচ্ছে বিজ্ঞাপন। আমরা চাইলে দুইটাকে একসাথে বিজ্ঞাপন হিসাবের মধ্যে লিখতে পারি। সাইনবোর্ড, ব্যানার, প্রচার প্রচারণা এগুলোর নামে আলাদা কোনো হিসাব সাধারণত তৈরি করানো হয় না। যেগুলো একই ধরনের হিসাব সেগুলো একটা হিসাবের আন্ডারেই অন্তর্ভুক্ত করে ফেলা হয়। যেমন দেখো, কলম, পেন্সিল, রাবার সবগুলোই মণিহারি হিসাব নামে লিখে ফেলা হয়। এখানেও ঠিক তেমনি সাইনবোর্ড, ব্যানার, প্রচার প্রচারণা তুমি যাই লেখো না কেন সবকিছুই বিজ্ঞাপন হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা এখন এন্ট্রি করতে চাই, সেটাকে বিজ্ঞাপন হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবো। এখানে আমাদের আলাদা আলাদাভাবে লেখার কোনো দরকার নেই। আবার দেখো, যেহেতু তারিখও একটাই এবং 1 তারিখেই দুইটা হিসাব হয়েছে, আমরা একবারে সম্পূর্ণ টাকাটা লিখে দিব। তাহলে একটু আমরা দেখি যে আমাদের ছকটা ঠিক কেমন হবে। যেহেতু বলেই দেওয়া হয়েছে টি ছকে করতে হবে, তাহলে প্রথমে আমরা টি ছকটা এঁকে নিব। এই যে আমাদের টি ছকটা আমরা এঁকে নিলাম, এই যে টি ছক। এই টি ছকটা আঁকার পরে এই পাশে দেখো 4টা ঘর, আবার এই পাশেও 4টা ঘর। তাহলে এই 4টা ঘর করলাম। এখন আমরা যেহেতু বিজ্ঞাপন হিসাব আমাদের প্রস্তুত করতে বলা হয়েছে, বিজ্ঞাপন হিসাব নর্মালি কি হয়, বিজ্ঞাপন ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এই হিসাবটার জন্য। তাহলে এই পাশে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। এখন আমাদের যে জাবেদাটা দাঁড়াচ্ছে, যে জাবেদাটা আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো, ডেবিট সাইডে আসলাম, টাকার অঙ্কটা বসিয়ে দিলাম এবং বিজ্ঞাপন হিসাব তো আমরা ওপরেই লিখে ফেলেছি, এই হিসাবটা আর আমরা এখানে লিখব না। অপর সাইডে যে হিসাবের নামটা থাকবে সেটাই আমরা এখানে লিখে দিব। আর টোটাল টাকার অ্যামাউন্টটা হবে সাইনবোর্ডের 11,000, প্রচারের 4,000, টোটাল
15,000 টাকা। তাহলে টোটাল 15,000 টাকা এন্ট্রি করে দিলাম। একটা হিসাবের জন্য আমাদের এই এন্ট্রিটা হয়ে গেল। এখন দেখো পুরো ছকের মধ্যে বা পুরো কোশ্চেনের মধ্যে শুধুমাত্র একটা তারিখের লেনদেনই ছিল, আর কোনো লেনদেন ছিল না। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের ব্যালেন্সটা। এখন ডেবিট সাইডে 15,000 এসেছে, ক্রেডিট সাইডে কিন্তু কিছুই নেই। তাহলে ক্রেডিট সাইডও যদি আমরা মেলাতে চাই, ক্রেডিট সাইডে ব্যালেন্স সিডি নিয়ে আসতে হবে 15,000 টাকা। যেহেতু এক সাইডেই আছে অলরেডি 15,000, আরেক সাইডে আছে 0, তাহলে ওই সাইডেও যদি আমরা সমান সমান করতে চাই, এখানে আমাদের আরও 15,000 টাকা অ্যাড করতে হবে। তাহলে ওই অ্যাডের কাজটাই আমরা এখানে করেছি। যেহেতু মে মাসের অঙ্ক, আমরা মে মাসের লাস্ট ডেটটাকে এখানে লিখলাম, মে মাসের 31 তারিখ। এই দিনে আমরা ব্যালেন্স সিডিটা লিখে দিলাম এবং 15,000 টাকা অ্যাড করে দিলাম। তারপর এই যে দুইটা পাশ সমান সমান হয়ে গেল, এই যে দুইটা পাশকে ব্যালেন্স করে দিয়েছি। এখন পরবর্তী মাস যখন আবার আমরা শুরু করব জুনের 1 তারিখ, তখন ব্যালেন্স বিডি নামে আমরা ঠিক সেই 15,000-এর সেই ব্যালেন্সটা নিয়ে কিন্তু এই মাসটা শুরু করব। তাহলে এই হচ্ছে আমাদের টি ছকের আলোচনা। আশা করছি সকলেই সবগুলো অঙ্কই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।